হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন লিখুনিতে মিথুপুরী পর্ব সংখ্যা ২৭। এখন এখানে অনেকেই বলতে পারেন লেখিকা তো ২৭ পর্ব অবধি দেয়নি, আপু আপনি কিভাবে দিলেন? আসলে আমি কিছু পর্ব ছোট ছোট করে দেওয়ার কারণে আমার এতগুলো পর্ব হয়ে গিয়েছে। না হলে লেখিকা যতটুকু লিখেছে ততটুকুই আমি দিয়েছি, শুধু আমার ছোট ছোট পর্বের কারণে ভিডিও ওই কারণে ছোট হয়ে গিয়েছে। তাহলে শুরু করি। হসপিটালে পৌঁছতেই ইমান ওয়াসিম উৎকণ্ঠা ভরা চোখ হঠাৎ বিস্ময়ে থমকে গেল। পুরো হসপিটাল জুড়ে কালো পোশাক পরা লোকজন মৌমাছির ঝাঁকের মতো ছড়িয়ে আছে। চারদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, কোনো রুগী নেই, রুগীর স্বজনও নেই, স্বাভাবিক কোলাহল কোনো চিহ্নই নেই। শহরের এত নামকরা একটি হসপিটাল এমন ফাঁকা বিষয়টা কিছুতেই হজম করতে পারছে না ইমান ওয়াসিম। পার্কিং লটে কয়েকজন কালো গাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মনে হচ্ছে অদৃশ্য কোনো নজরধারী পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। তবে কি সে ফিরে এসেছে? ইমান ওয়াসিমের আগেই মিসেস নিহারিকা দৌড়ে এগিয়ে গেলেন এলিজাবেথের কেবিনের দিকে। স্ত্রীর এমন ছুটে যাওয়া দেখে মুহূর্তেই জন্য থমকে দাঁড়ালেন ইমান ওয়াসিম। কিন্তু পর মুহূর্তে স্ত্রীর চোখে এলিজাবেথের জন্য স্পষ্ট মাতৃত্বের টান দেখে অজান্তেই তার বুক থেকে চাপা স্বস্তি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে এলিজাবেথ যে ফ্লোরে ভর্তি ছিল সেখানে পৌঁছতেই তার বিস্ময় আরও গাঢ় হলো। চারপাশে কালো পোশাকধারী লোকজন দিয়ে ঘেরা। তাদের দাঁড়ানোর ভঙ্গি বলে দিচ্ছে অনুমতি ছাড়া একটি মাছিও ভিতরে ঢুকতে পারবে না। ইমান ওয়াসিম বিস্ময়ে বিবর্জিত হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছু পল। রাজনীতির মাঠ কাঁপানো মানুষ তিনি। পরিস্থিতি বুঝতে তার দেরি হলো না। এলিজাবেথকে কেউ ঘিরে রেখেছে অদৃশ্য প্রবালয় দিয়ে, আর সেই কেউটা যে কে সেটাও তার অজানা নয়। ইমান ওয়াসিম সহবিহত ফিরে পায় তাণ্ডব স্টলের দরজা খোলার কিং শব্দে। এলিজাবেথের কেবিনেট থেকে বের হলেন ডক্টর আরভিন। তাকে দেখা মাত্রই মিসেস নিহারিকা অস্থির কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ে কেমন আছে ডক্টর? আমার মেয়ে, এই শব্দ দুটো কানে যেতেই ইমান ওয়াসিম বোবা বিস্ময়ে চমকে উঠলেন। চাপা প্রতিক্রিয়ায় ঠোঁটে হালকা কম্পন উঠল। বিস্মিত বিমুগ্ধ চোখে তাকালেন স্ত্রীর দিকে। মিসেস নিহারিকার কণ্ঠে প্রবহমান উৎকণ্ঠা স্পষ্ট। দুশ্চিন্তাগ্রস্ত স্নায়ুচাপে ব্যাকুল কণ্ঠে তিনি আবারও বললেন, বলুন না ডক্টর। ডক্টর আরভিন কিছুটা অবাক হলেন। ওয়াসিম পরিবারের ফ্যামিলি ডক্টর হিসেবে তিনি বরাবরই দেখেছেন এলিজাবেথের প্রতি মিসেস নিহারিকার রুড ব্যবহার। তিনি প্রশ্নভরা দৃষ্টিতে তাকালেন ইমান ওয়াসিমের দিকে। ইমান ওয়াসিম চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলেন। ডক্টর আরভিন একবার দীর্ঘশ্বাস ফেলে নীরবতা বিস্ময়ে ভরা চোখে ফিরে তাকালেন মিসেস নিহারিকার শঙ্কায়ু কুঁকড়ে যাওয়া কাপা ঠোঁটের দিকে। অতঃপর বয়সের ভারে খানিক কর্কশ হয়ে আসা কণ্ঠে পেশাদার স্থিরতা এনে বললেন, শি ইজ ওকে ফর নাও। তবে কতক্ষণ ভালো থাকবে সেটা নির্ভর করছে আপনাদের সিদ্ধান্তের উপর। মিসেস নিহারিকা আঁতকে উঠলেন। ভয়ভীতি কণ্ঠে কেঁপে উঠল। কেন, কি হয়েছে ডক্টর? ডক্টর আরভিন এবার সরাসরি তাকালেন ইমান ওয়াসিমের দিকে। আর দেরি না করে ভারী সুরে বললেন, শি ইজ স্লোলি মুভিং টু ওয়ার্ড ডেথ। ইফ দ্য সার্জারি ইজেন্ট দেন হার লাইফ উইল বি এ সিরিয়াস রিস্ক। মিসেস নিহারিকা স্বামীর বাহু খামচে ধরলেন, ফুপিয়ে উঠলেন। ইমান ওয়াসিম আজকে সিদ্ধান্ত নিতে একদণ্ড সময় নিলেন না। বড় করে শ্বাস ফেলে তাকালেন ডক্টর আরভিনের দিকে। ডোনারের ব্যবস্থা করুন, ওর জ্ঞান ফেরার আগে অপারেশন করতে হবে। ডক্টর আরভিন নীরবে সায় জানিয়ে দ্রুত প্রস্থান করল। ইমান ওয়াসিম অল্প স্বরে দীর্ঘশ্বাস ফেলে তাকালেন এলিজাবেথের কেবিনের দিকে। যদিও সেদিন এলিজাবেথের অপারেশনের কথা বলার জন্য তার কাছে গিয়েছিল, কিন্তু অতীতের কাহিনী আর তাকে তা বলতে দেয়নি। তারপরও ইমান ওয়াসিম আজ আর নিজের কথা শুনলেন না। নিজে থেকে খুব বড় একটা সিদ্ধান্ত নিল। হঠাৎ বুক
পকেটে থাকা মুঠোফোন চেঁচিয়ে উঠল। ফোনের নীল পর্দায় তাকালো মাত্র তার চোখ ঝলসে উঠল। তড়িৎ ফোন রিসিভ করে কানে তোলার কারণে সেভ করা সেই আতঙ্কিত নামটি দেখা গেল না, যা দেখে ইমান ওয়াসিম শিরা উপশিরা দিয়ে আতকে স্রোত বয়ে গেল। কলে পাওয়ার নির্দেশ মেনে শঙ্কায় ভারী পা ফেলে নিচে নামলেন ইমান ওয়াসিম। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অথচ তার শিরধারা বেয়ে নামছে বরফ শীতল ঘাম। আশঙ্কিত চারপাশে এমন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে মনে হচ্ছে বাতাস নয়, নিঃশ্বাস নিচ্ছে বিভীষিকা। ঠান্ডা হওয়ার ভেতরেও দাউ দাউ উত্তাপ। কারো অদেখা ক্রোধে যেন তব্দ নিঃশ্বাস হয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। বড় বড় ঢুক গিলে গেলেন তিনি। প্রধান ফটকে সামনে পৌঁছতেই বুকের ভেতরটা ধক করে উঠল। যে প্রসঙ্গ কিছুটা আগেও ফাঁকা ছিল, তা এখন কালো মেঘের মতো ঢেকে গেছে সারি সারি মার্সিডিজ। পার্কিং লট থেকে লনের শেষ ঘাসের ডগা পর্যন্ত জায়গা নেই। এ যেন যুদ্ধের আগে সাজানো বিলাসবহুল রক্ষক্ষেত্র। সেই কালো শাড়ির মাঝখানে অধিনায়ক হয়ে একা দাঁড়িয়ে আছে BMW। প্রতিটি গাড়ির দরজা খোলা, দরজার পাশে দেওয়ালের মতো সোজা হয়ে নিঃশব্দ নড়াচড়া শূন্য দাঁড়িয়ে আছে কালো পোশাকধারী বাহিনী। বৃষ্টির ফোঁটা নির্দয়ভাবে আছড়ে পড়ছে তাদের নিথুর শরীরে, তাও কারো চোখে মুখে বিদ্যমান সাড়া নেই, শুধু চোয়ালে জমাট বাঁধা হিংস্র অপেক্ষা। তবে ব্যতিক্রম ছিল শুধু সেই কালো BMW F4 এর। আশেপাশে সব গাড়ি বৃষ্টি ভিজে অন্ধকারে মিশে গেল, এটাকে যেন এখনও ছুঁতে পারেনি প্রকৃতি। হঠাৎ ডোর খোলার ভারী শব্দে হুড়মুড়িয়ে কেঁপে উঠল বয়সে নুইয়ে পড়া ইমান ওয়াসিমের লাজুক শরীর। এক সময় খুলে গেল সামনের দুইটি দরজা। বেরিয়ে এলো দুইটি বিপরীত মেরুর মানুষ। একজন যেন আমাবস্যার অন্ধকার, আরেকজন জ্যোৎস্না ভেজা রাতের দীপ্তি। অস্বাভাবিক ফর্সা সেই ব্যক্তি নিঃশব্দে একটি কালো ছাতা মেলে ধরল। অন্যজন দ্রুত পেছনের দরজা খুলে সসম্মানে সরে দাঁড়ালো। ঠিক তখনই আকাশে চিরে বিকট বজ্রপাত। শব্দটা মিলিয়ে যাওয়ার আগেই গাড়ির ভেতর থেকে নিশ্চিত ভঙ্গিতে একটি পা নেমে এলো মাটিতে। তার পা মাটিতে পড়ার আগেই ছাতাটা স্থির হয়ে গেল তার মাথার উপর। অতঃপর সে নামলো। গাড়ি এগুলো মতনই তার আপাদমস্তক কালোতে মোড়ানো। প্রথমেই তার দৃষ্টি গিয়ে নিবদ্ধ করলো ইমান ওয়াসিমকে। বাজ পাখির মতো তীক্ষ্ণ আর ইস্পাতের মতো ঠান্ডা সেই চোখের আঘাত রক্তহিম হয়ে গেল তার। ওটা যেন তাকানো নয়, রায় ঘোষণা ছিল। আশঙ্কিত বৃষ্টি থেমে গেল। সময়ের সাথে যেন আকাশও শ্বাস আটকে অপেক্ষা করছে গর্জনে। ফর্সা গড়নের লোকটি ছাতা বন্ধ করে একটি গার্ডের হাতে দিতেই সে মুহূর্তেই অন্য রোবটটিকে ভঙ্গিতে ভেঙে গাড়িতে ছাতাটি রেখে আবার মূর্তির মতো সোজা হয়ে দাঁড়ালো। ইমান ওয়াসিম কাপা চোখে তাকিয়ে রইলেন যমদূতের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা সেই দুই বিপরীত মানুষ দুইটির দিকে। মাথার ভেতরে আর হিসাব মিলছে না, কিভাবে একই ভিত্তি এরা দুজন মানায়। একজন অস্বাভাবিক উজ্জ্বলতার চোখে লাগে তাকিয়ে থাকা দায়, অথচ অন্যদিকে সম্পূর্ণ বিপরীত। অন্ধকারে গড়া গড়ন আর মাথার ভাঁজ কাট তাকে আরও হিংস্র, আরও দমবন্ধ করে তুলছে। একজনের শারীরিক গঠন নারী সমাজের কোমল হৃদয়ে ঝড় ওঠানোর জন্য আকর্ষণ, অথচ অন্যজনের অতিরিক্ত সুগঠিত উপস্থিত দেখলেই যেন নিঃশ্বাস থমকে আসে। তবু মিল আছে এক জায়গায়, দুজনই দীর্ঘদেহী আর চোয়াল খোদাই করা কঠোরতা। এই বৈরিত্যের সমীকরণ ডুবে গিয়ে ইমান ওয়াসিম সাময়িকভাবে মাঝখানে মানুষটিকে ভুলেই গিয়েছেন। হঠাৎ চোখ পড়তেই বুক কেঁপে উঠল। পাশে দাঁড়ানো দুইজন যত লম্বাই হোক, মাঝের জন তাদেরও ছাড়িয়ে। উচ্চতার প্রভাবে, চোয়ালের তীক্ষ্ণতায়, উপস্থিত ও ওজন,
সব দিক গিয়ে এগিয়ে, তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সরু হয়ে আসা চোখ, এক কোপে কেটে ফেলার মতো দৃষ্টি, নড়াচড়া নেই, আছে শুধু ছাপ। ইমান ওয়াসিম দ্রুত তার দৃষ্টি ফিরিয়ে নিলেন। বুক শুকিয়ে আসছে তার, চোখের ধারালো বয়ে শরীর যখন পাথর হয়ে আসে, ঠিক তখনই তার কণ্ঠে নেমে এলো অদ্ভুত মধুরতা। মধুছায়া কণ্ঠে ঝরে পড়ল আন্তরিক সম্বোধন। সালাম, মাই বিলাভড ফাদার ইন ল। আদুরের সম্বোধনে উষ্ণতা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই দৃশ্যটা ছিঁড়ে গেল বজ্রপাতের মতো। চোখের পলকে অস্বাভাবিক দ্রুততায় সে ঝড়ের মতো ছাপিয়ে এলো। পরের মুহূর্তেই দাইবীয় লাথি সজোরে আছড়ে পড়ল ইমান ওয়াসিমের তলপেটে। দম বন্ধ হয়ে তিনি ছিটকে পড়লেন সিঁড়িতে। হাড় ভাঙা শব্দের সাথে শরীরের হাড়ে হাড়ে ব্যথায় বিস্ফোরণ ঘটল। মন্থ ধীর গতিতে একটি মানবছায়া নেমে এলো মুখের উপর। একটি অসামান্য সুন্দর মুখ, অথচ বিকৃত ক্রোধের বিবশিত। সেই মুখ এত কাছে যে তার উষ্ণতা দহনময় নিঃশ্বাস আসছে কাটছে ইমান ওয়াসিমের ত্বকে। মরুভূমির লু হওয়ার মতো তপ্ত আগুন ছড়ায় তার শ্বাসের প্রশ্বাসে। আর সেই সমুদ্র নীল চোখ, তাও শান্ত নয়, ঝড়ের আগে গাঢ় গভীরতা মিশে আছে তাতে। সেই চোখের নির্লাভ মলিতে নিজের আতঙ্কিত ভাঙা প্রতিচ্ছবি দেখতে গেলেন ইমান ওয়াসিম। বিচ্ছিন্ন একম মুখভঙ্গিতে দাঁতে দাঁত পিষল সে। শি ইজ মাই ওয়াইফ, হাউ ডেয়ার ইউ লুক ফর এ ডোনার ফর মাই ওয়াইফ উইদাউট মাই পারমিশন? অন্য কারোর অগান ঢুকাবে ওর ভেতরে, আমার স্ত্রীর ভেতর? এটা আদৌ সম্ভব? কল্পনাতেও আনার মতো বিষয়। থরথর করে কাঁপছিলেন ইমান ওয়াসিমের কণ্ঠ। শরীরে ব্যথা ভুলে গিয়ে ব্যথাক্লিষ্ট কণ্ঠে বলতে চাইলেন, দ্রুত অপারেশন না করলে আমার মেয়ে মারা যাবে। আই এম হার হাজব্যান্ড। ওর ভালো আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। বাতাসে বজ্রধ্বনিতে মতো বজ্রকণ্ঠে ফিরে এলো জবাব। ইমান ওয়াসিম চোখে মুখে বিস্ময়ের ঝলক, কিন্তু কিছু করার সুযোগও পেল না। দানব আকৃতির সেই ব্যক্তি তাকে শক্ত করে টেনে নিয়ে চলে গেল। চেঁচাতে চাইলে কণ্ঠনালী চেপে ধরা হলো। এক মুহূর্তেই তাকে শূন্য তুলে নেওয়া হলো। কানের কাছে চাপা কণ্ঠদত্ত সুরে ভেসে এলো, একদম চুপ। যতটা ভালো দেখাস তুই আদৌ এতটা ভালো বাপ নয়। ভালো বাপ হলে মন্ত্রী হবার লোভে মেয়েদের কোনো চরিত্রহীনের কাছে দেওয়ার চেষ্টা করতি না। ইমান ওয়াসিমের চোখের আড়ালে হলে সে হসপিটালের দিকে হাঁটতে লাগলো। এক হাত স্বভাবসিদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে প্যান্টের পকেটে গোজা। হঠাৎ পিছন থেকে অধিফস্যা সুদর্শন ব্যক্তি তটস্থ কণ্ঠে বলে উঠল, বস, ইট উইল বি রিস্ক ফর ইউর লাইফ। তবু সে থামল না। রক্ষ হওয়া চিবুকে কোনো ভাবান্তর দেখালো না। নির্লিপ্ত সে এগিয়ে যেতে যেতে গমগমে আওয়াজে বলল, দেন লেট দ্য লাইফ বি রিস্কড ফর ওয়াইফ। এলিজাবেথের জন্য ডোনার খুঁজতে বেশি সময় লাগলো না। সাধারণ রোগীর জন্য দিনরাত এক করে খোঁজা লাগে, সেখানে ডোনার নিজেই হাজির হয়েছিল, তাও মাত্র 25 মিনিটের মধ্যেই। যখন এলিজাবেথের ওটিতে নিয়ে যাওয়া হলো, তখনই পাশের কেবিন থেকে বের হলো আরেকজনকে। বৃষ্টি মুখর সেই রাতে এতটা কাছে থাকাও কাছাকাছি আসা হয়নি কারোর সঙ্গে। ঘুমের ভার চোখের পাতা ভার ভার জোড়া জোড়া চাপিয়ে দিচ্ছে। তাকিয়ে থাকা দায়বদ্ধতা হয়ে আসছে। এলিজাবেথের কেবিনের সামনে মৌমাছির মতো ছড়িয়ে থাকা গার্ডরা স্তব্ধ হয়ে অপেক্ষা করছে যারা দিনের শিফটে দায়িত্ব নেবে তাদের জন্য। দায়িত্ব ভাগ করা হয়েছে ডে আর নাইট শিফটে। রাত তখন 3:30। ঘুমের মধ্যে ডুবে থাকার সময়, অথচ কেউ চোখের পাতা এক করার সাহস পাচ্ছে না। ঘুম তো দূর, চোখের পাতা এক করাও নিষেধ। এলিজাবেথের কেবিনে অতিরিক্ত করার অধিকার আছে শুধু বাতাসের। তাদের অতিক্রম
করে একটি মাছিও ভেতরে প্রবেশ করতে পারবে না। তার দিনে আগে এলিজাবেথের অপারেশন সঙ্গে সম্পূর্ণ হয়েছে। এই সময় 2বার জ্ঞান ফিরেছে। শারীরিক অবস্থার আগে ওকে ঘুমের ওষুধ দিয়ে স্থির করা হয়েছে। শুধুমাত্র এলিজাবেথের নিরাপত্তার জন্য গার্ডরা এত তটস্থভাবে অবস্থান করছে। হঠাৎ কারো পায়ের ভারী ধ্বনিতে সকলে সতর্ক হয়ে দাঁড়ালো। অটোমেটিক্যালি অস্ত্র বের হয়ে এলো। তবে সে আসল। তার উপর অস্ত্র ওঠানো কল্পনাও অপরাধ। সকল গার্ড সরে গিয়ে মাঝখানে পথ খুলে দিল। সে গমগমে পায়ে হেঁটে এলিজাবেথের কেবিনে ঢুকলো। কিছুক্ষণ পরই আবার অচেতন এলিজাবেথকে কোলে নিয়ে বেরিয়ে এলো। তার কিছুক্ষণ পর ন্যাসো উপস্থিত হলো। সে দেখতে এসেছে গার্ডরা ঠিকঠাকভাবে ডিউটি পালন করছে কিনা। তখনই রিচার্ড কাইনার্থের আগমন। রিচার্ড দেখা মাত্রই সকলের চোখ ঝলসে উঠল। বিদ্যুৎ স্পষ্টের মতো ভেতরে কেঁপে উঠল। গার্ডদের অভিব্যক্তি দেখে ন্যাসোর কপালে ভাঁজ পড়ে। রিচার্ড কারোর দিকে না তাকিয়ে সোজা এলিজাবেথের কেবিনের দিকে এগোতে থাকলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতর থেকে ভেসে এলো তার গর্জন, হুয়ার ইজ শি? রিচার্ড ক্ষিপ্ত গতিতে কেবিন থেকে বেরিয়ে আসে। সকল গার্ড ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে। রিচার্ড একজন কলাপ চেপে ধরে হিংস্র কণ্ঠে চিৎকার করে উঠল, আমার ওয়াইফ কোথায়? গার্ডরা আর নিজে ধরে রাখতে পারল না। ভয়ে প্রস্রাব ফেটে পড়ল। রিচার্ড চোখ থেকে আগুন ঝরছিল। সে এখন পুরোপুরি সুস্থ হয়নি, তবু তেজ কমেনি। সে আবার চিৎকার করতে যাচ্ছিল। ঠিক তখনই একজন গার্ড কাঁপা কাঁপা সুরে বলল, বস, আপনি তো একটু আগে ম্যামকে নিয়ে গেলেন। ঝাড়ো হওয়ার মতো রিচার্ড হাত স্তম্ভিত হয়ে গেল। চোখ মুখে বিজলির মতো বিস্ময় ঝলক দিল। হতভাগ ন্যাসো পাশ থেকে বলল, হোয়াট রাবিশ, বস তো এতক্ষণ আমার সঙ্গে ছিলেন।